আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বিজ জিদনি ইলমা, রব্বিজ জিদনি ইলমা, রব্বিজ জিদনি ইলমা। আজকে আমরা সপ্তম অধ্যায় নিয়ে আলোচনা করব। সপ্তম অধ্যায়ে আলোচনার বিষয় হচ্ছে 131 ধারা হতে 140 ধারা। এখানে আমরা 5টা গুরুত্বপূর্ণ ধারা নিয়ে আলোচনা করব। এরপরে আমরা অষ্টম অধ্যায় বেআইনি সমাবেশের যে চ্যাপ্টার, এখানে আমরা 141 ধারা থেকে 145 ধারা পর্যন্ত আলোচনা করব। তাহলে আমাদের সপ্তম অধ্যায়ের যে আলোচনা হচ্ছে স্থল, নৌ ও বিমান বাহিনী সংক্রান্ত অপরাধ নিয়ে আলোচনা। 131 ধারা এখানে বলা আছে, যদি কোনো ব্যক্তি সেনা, নৌ ও বিমান বাহিনীর কোনো সদস্য, যদি কোনো ব্যক্তি সেনা, নৌ ও বিমান বাহিনীর কোনো সদস্যকে বিদ্রোহী অর্থাৎ রাষ্ট্রদ্রোহী বা বিদ্রোহী মানে ইসের ভিতরে, তাদের বাহিনীর ভিতরে বিদ্রোহ সংগঠন করার জন্য উস্কানি দেয় বা ষড়যন্ত্র করে বা প্ররোচনা দেয়, তাহলে ওই ব্যক্তির শাস্তি হবে 131 ধারায় যাবজ্জীবন পর্যন্ত কারাদণ্ডে দণ্ডিত করা যাবে। তাহলে কি বললাম এখানে, যে সেনা, নৌ, বিমান বাহিনীর কোন সদস্যকে তার বাহিনীর ভিতরে বিদ্রোহ সংগঠন করার জন্য কি করেন, উস্কানি দেন বা প্ররোচনা দেন, উস্কানি প্ররোচনা দেন, তাহলে ওই ব্যক্তির শাস্তি হবে 131 ধারায় কত বছর বন্ধু শাস্তি হবে, যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা যেতে পারে। যেমন আপনি ক নামক ব্যক্তি একজন সেনাবাহিনীর সদস্যকে বলল যে আপনি আপনার বাহিনীর ভিতরে আছেন, আপনার ঊর্ধ্বতন কর্মকর্তারা আপনাকে অবৈধ কমান্ড করে, আপনাকে সকল ধরনের সুযোগ সুবিধা দেয় না, আপনারা তার ভিতর মানে তার বিষয়ে প্রতিবাদ করতে পারেন না। এই যে তাকে যে বাহিনীর ভিতরে একটা গোলযোগ সৃষ্টি করার জন্য উস্কানি দিল, তাহলে ওই ব্যক্তির শাস্তি হবে 131 ধারায় যাবজ্জীবন কারাদণ্ড দণ্ডিত হতে পারে, যা আমরা বিডিআর বিদ্রোহের বিষয়টা দেখতে পাই। এরপরে 132 ধারা যেটা বলছে, সেনা, নৌ ও বিমান বাহিনীর এই যে 131 ধারায় যে সদস্যকে উস্কানি দিল বা প্ররোচনা দিল, এই প্ররোচনার ফলে যদি অপরাধটা সংগঠিত হয়, অর্থাৎ বিদ্রোহীটা যদি সংগঠন হয়, তাহলে তার শাস্তি হবে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড, যা আমরা 132 ধারার আলোচনায় দেখতে পাই। তাহলে 132 ধারা আমরা কি দেখতে পেলাম, সেনা, নৌ ও বিমান বাহিনীর ভিতরে যে একটা গোলযোগ সৃষ্টি করার জন্য যে ব্যক্তি উস্কানি দিল, এই উস্কানির ফলে যদি বিদ্রোহটা ঘটে যায়, তাহলে ওই ব্যক্তির শাস্তি হবে 132 ধারা মোতাবেক মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড। অর্থাৎ সেম ওই যে আমরা যেটা বললাম যে কোনো একটা ব্যক্তি তার সৈনিককে, সেনাবাহিনী একটা সৈনিকের মধ্যে এমন কিছু কথা বললো, সেই কথা বলে সে আবার তার আনুষ্ঠানিক ব্যাটসম্যানদের সাথে মিলে কথা বলে দেখা গেছে তার অফিসারের কথা শুনলো না, বাইলট করা শুরু করলো, এক পর্যায়ে তাদের বাহিনীর ভিতরে একটা বিদ্রোহ সৃষ্টি হয়ে গেল। এই যে ওই ব্যক্তির এই প্ররোচনা বা সহায়তার কাজের ফলে যে এখানে একটা অপরাধ অর্থাৎ বিদ্রোহ সংগঠিত হলো, এখন ওই ব্যক্তির শাস্তি এখানে বলছে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হতে পারে। 132 দ্বারা। তাহলে আমরা 131 আর 132 এই ধারা দুইটা কি ক্লিয়ার? অর্থাৎ 131 ধারা হচ্ছে বিদ্রোহ করার জন্য উস্কানি বা প্ররোচনা বা সহায়তা করলো, আর 132 বলছে যে সেনা, নৌ, বিমান বাহিনী যারা প্ররোচনা বা সহায়তা দিল, এই সহায়তার ফলে 132 দ্বারা এই অপরাধটা তারা সংগঠিত করলো।
ওটার শাস্তি যাবজ্জীবন, আর এটার শাস্তি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড দণ্ডিত হতে পারে। এটা বলছে 132 ধারায়। এরপরে যাব 135 ধারায়, যে যদি কোনো ব্যক্তি কোনো সেনানো ও বিমান বাহিনীর কোনো সৈনিককে পালাতে সাহায্য করে, অর্থাৎ কোনো সেনানো বিমান বাহিনীর সদস্য, সে ওই বাহিনীতে আছে, সে আর চাকরি করতে চাচ্ছে না, কোনো ব্যক্তি তাকে পালানোর কাজে সহযোগিতা করলো, তাহলে ওই যে যে ব্যক্তি সহযোগিতা করলো সেনানো বিমান বাহিনীর সদস্যকে, তার শাস্তি হবে 135 ধারা, পালায়ন করার শাস্তি। তার শাস্তি হচ্ছে 2 বছর পর্যন্ত কারাদণ্ডে দণ্ডিত হতে পারে। 136 ধারায় যেটা বলা আছে, যে এই যে সেনা নৌ বিমান বাহিনী হইতে যে সদস্য পালায়ন করলো, সেই সদস্য যে পালায়ন করছে এইরূপ জানিয়া শুনিয়া যদি কোনো ব্যক্তি ওই সদস্যকে কি আশ্রয় দেয়, তাহলে তার শাস্তি হবে 136 ধারা। অর্থাৎ 135 ধারায় যে সদস্য পালন করছে, এটা জানার পরে যদি কোনো ব্যক্তি সেই সদস্যকে কি করলো, আশ্রয় দিল, তার শাস্তি হবে 136 ধারায় 2 বছর পর্যন্ত কারাদণ্ড দণ্ডিত হতে পারে। তাহলে 135 আর 36 কিন্তু কাছাকাছি, 31 আর 32 কিন্তু কাছাকাছি। 31 হচ্ছে উস্কানি দিল, 132 ধারা আছে সেই উস্কানি বলে অপরাধটা সংগঠিত হলো। আর 135 ধারা হচ্ছে পালানোর কাজে সাহায্য করলো, আর 136 আছে যে ব্যক্তি পালন করলো তাকে জানিয়া শুনিয়া যদি কোনো ব্যক্তি আশ্রয় দিল, তার শাস্তি এখানে 2 বছর, পালালেও 2 বছর, আর আশ্রয় দিলেও 2 বছরের কথা বলা আছে। এরপরে 140 দ্বারা যেটা দেখতে পাই, সেটা হচ্ছে যে যদি কোনো ব্যক্তি সেনানো ও বিমান বাহিনীর কোনো সৈনিকের পোশাক, অর্থাৎ তাদের কোনো পোশাক পরিধান করে বা কোনো প্রতীক ব্যবহার করে, অর্থাৎ যদি কোনো ব্যক্তি সেনা নৌ বিমান বাহিনীর কোনো পোশাক, সে কিন্তু সেনা নৌ বিমান বাহিনীর লোক না, এইরূপ ব্যক্তি যিনি এই পোশাক পরিধান করলো বা কোনো অফিসারের প্রতীক ব্যবহার করলো, তাহলে তার শাস্তি হবে 140 ধারায়, তার শাস্তি 3 মাস পর্যন্ত কারাদণ্ডে দণ্ডিত করা যেতে পারে বা 500 টাকা জরিমানা করা যেতে পারে। তাহলে 140 ধারায় যে ক নামক সেনাবাহিনীর সদস্যের পোশাক খ নামক ব্যক্তি পরিধান করে, তাহলে সে কিন্তু সেনাবাহিনীর সদস্য নয়। এই যে সেনাবাহিনী পোশাক, সেনা নৌ বিমান বাহিনী পোশাক যদি কোনো ব্যক্তি পরিধান করে বা ব্যবহার করে বা কোনো প্রতীক ব্যবহার করে, তার শাস্তির কথা বলা আছে 140 ধারা। তার শাস্তি হতে পারে কতদিন, 3 মাস পর্যন্ত কারাদণ্ড বা 500 টাকা জরিমানা। এই ছিল আমাদের সপ্তম অধ্যায়ের গুরুত্বপূর্ণ 5টা ধারা: 131, 132, 135, 136 আর 140। 121 ধারা হচ্ছে সেনা নৌ বিমান বাহিনী কোন সদস্যকে তাদের বিদ্রোহ করার জন্য সহায়তা বা প্ররোচনা দেওয়ার শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড। আর 132 ধারায় সেনা নৌ বিমান বাহিনীর যে সদস্যকে প্ররোচনা দিল, সে প্ররোচনার ফলে বিদ্রোহ সংগঠিত হলো, সহায়তার ফলে অপরাধ সংগঠিত হলো, তার শাস্তি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে, যা আমরা 132 ধারা দেখতে পাই। 133 ধারা আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে যে 135 ধারায় যে সেনা নৌ ও বিমান বাহিনী হতে কোনো ব্যক্তিকে পালানোর কাজে সহায়তা করার শাস্তি, যা 2 বছর পর্যন্ত কারাদণ্ড হইতে পারে। 136 ধারায় সেনা নৌ বিমান বাহিনী কোনো সদস্য বাহিনী থেকে পলায়ন করছে, এটা জানা শোনার পরে যদি কোনো ব্যক্তি তাকে কি করে, সাহায্য করে, তাহলে ওই ব্যক্তি সাহায্য বা আশ্রয় দান করে, তাহলে ওই ব্যক্তির, অর্থাৎ এখানে 136 ধারা হচ্ছে আশ্রয় দান করা শাস্তি, এখানে 2 বছরের কারাদণ্ড হতে পারে। আর 140 ধারা যদি কোনো ব্যক্তি সেনা নৌ বিমান বাহিনীর পোশাক জানিয়া শুনিয়া যদি সে পরিধান করে বা কোনো প্রতীক প্রদান করে, তাহলে ওই ব্যক্তির শাস্তি হবে 140 ধারায়
3 মাস পর্যন্ত কারাদণ্ড বা 500 টাকা জরিমানা হতে পারে। এই ছিল আমাদের 7ম অধ্যায়ের আলোচনা। আপনার কি এই জায়গাটা ক্লিয়ার? বলেন ভাই। এখানে দণ্ডবিধি আইনের যে আমরা যে আলোচনাগুলো করলাম, এটা বাহিনীর বাইরের সদস্যদের কথা বলা আছে। আর বাহিনীর ভিতরে যদি কোনো সদস্য যদি এই ধরনের উস্কানি বা এই ধরনের কাজ করে, তারা ওই যে সেনা নৌ বিমান বাহিনী, যে আমি যে ফার্স্টে যে বললাম যে আলোচনাগুলো, যে ওদের এক একটা আইন আছে, 1952 সাল, 53 সাল, 61 সালে যে ইয়ে আছে, তাদের অপরাধগুলো ওই আইনের আওতায় সংগঠিত হবে। আর কারো কোনো প্রশ্ন? নাহলে আমরা 8ম অধ্যায় নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে গণশান্তি পরিপন্থী অপরাধ সংক্রান্ত। গণশান্তি পরিপন্থী অপরাধ সংক্রান্ত। গণশান্তি পরিপন্থী অপরাধ সংক্রান্ত, যেটা আমাদের 141 ধারা থেকে 160 ধারা পর্যন্ত আলোচনা করা আছে। তা আমরা আজকে অর্ধেক আলোচনা করব, বাকিটা ইনশাল্লাহ আগামীকাল আলোচনা করব। আমরা কি 141 থেকে শুরু করব, নাকি এই জায়গাটা কারোর এখনো বুঝতে অসুবিধা আছে? আচ্ছা, 141 হচ্ছে বেআইনি সমাবেশ। আমরা যারা ফৌজদারি কার্যবিধি আইনে 127, 28, 29, 30, 31, 32 দ্বারা আমার ক্লাস করছেন, আমি কিন্তু ওখানে বেআইনি সমাবেশ কাকে বলে এই আলোচনা করছি। তারপরে বেআইনি সমাবেশের ছত্রভঙ্গ হওয়ার পদ্ধতি নিয়ে আলোচনা করছি। তারপরে অবৈধ সমাবেশ কাকে বলে সেটা নিয়ে আলোচনা করছি। কখন একটা বৈধ সমাবেশ অবৈধ সমাবেশে রূপান্তরিত হয় সেই বিষয়টা নিয়ে আলোচনা করছি। আবার বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার ক্ষেত্রে পুলিশ অফিসারকে আগ্নেয়াস্ত্র ব্যবহার করতে, এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা ডিটেলস একটা আলোচনা করছিলাম ওখানে। হয়তো খালিদের মনে আছে হয়তোবা। আমি সরাসরিও এই বিষয় নিয়ে আলোচনা করছিলাম, পাশাপাশি আবার অনলাইনেও আলোচনা করছি। আচ্ছা, যেটা হচ্ছে আমরা এই বেআইনি সমাবেশে এখানে কয়েকটা আইন নিয়ে বেআইনি সমাবেশ ছত্রভঙ্গের বিষয়গুলো নিয়ে আলোচনা করা আছে। একটা হচ্ছে দণ্ডবিধি আইনের, এটা হচ্ছে এই যে আপনার 141 ধারা থেকে 158 ধারা পর্যন্ত বেআইনি সমাবেশের কার্যক্রম নিয়ে আলোচনা করা। এরপরে হচ্ছে আপনাদের ফৌজদারি কার্যবিধি আইনের 127 ধারা থেকে 132 ধারা পর্যন্ত বেআইনি সমাবেশ নিয়ে আলোচনা করা আছে। এরপরে পুলিশ আইনের আলোচনা করা আছে 30 ধারা, 30-এর শর্ট এবং ক ধারা, 31 ধারা এবং 32 ধারারও কিছু বিষয় নিয়ে বেআইনি সমাবেশ নিয়ে আলোচনা করা আছে। এরপরে আছে ঢাকা মেট্রোপলিটন আইন অর্থাৎ ডিএমপি অধ্যাদেশে 27, 28, 29 ধারা পর্যন্ত এই আলোচনা করা আছে। পাশাপাশি পিআরবির 142, 143 ধারা, 153, 54, 55, 56, 57 ধারা পর্যন্ত, 57 বিধি পর্যন্ত, এগুলো বিধি হবে, পিআরবি সহ বিধি। এই বিধি নিয়ে এই পুরো বিষয়গুলো সব যা বললাম পুরাটাই বেআইনি সমাবেশ নিয়ে আলোচনা। আজকে আমরা মূলত 141 দ্বারা যেটা আমরা আলোচনা করব, বেআইনি সমাবেশটা কি, আগে আমরা এই বিষয়টা জানতে হবে। এখানে হচ্ছে বেআইনি সমাবেশ সংগঠিত হতে হলে অবশ্যই সদস্য সংখ্যা 5 জন হতে হবে, সর্বনিম্ন। সর্বনিম্ন সদস্য কত হতে হবে? 5। এই 5-এর মানে 4 জন হলে কিন্তু হবে না, সর্বনিম্ন হতে হবে 5 বা তার অধিক। তাহলে 141 দ্বারা যেটা আলোচনার বিষয়, যে 5 বা ততোধিক ব্যক্তি সমাবেশকে বেআইনি সমাবেশ বলা হয়। এটা হচ্ছে সার সংক্ষেপ। আমরা যদি আমরা কিছুই না জানি, তাহলে যদি বলি যে বেআইনি সমাবেশ কাকে বলে, একেবারে আমরা কিছু জানি না, আমরা অনেক ছাত্র, সেক্ষেত্রে আমরা এক কথায় উত্তর দিতে পারি 5 বা ততোধিক ব্যক্তি সমাবেশকে বেআইনি সমাবেশ বলে। এখন যদি আমরা আরো কিছু বাড়াইতে চাই, যদি তারা নিম্নরূপ কাজগুলো করে,
এখন এখানে নিম্ন রূপে যে কাজগুলো আছে 5টা কোটেশন এখানে দেওয়া আছে। আর এক্ষেত্রে অনেকে 1 2 3 4 5 ব্যবহার করি না, এখানে লিখবেন প্রথমত, দ্বিতীয়ত, তৃতীয়ত, চতুর্থ, পঞ্চমত। বইতে কিন্তু এইভাবে লেখা আছে। তাহলে আপনি ক্লোজ 1 2 3 4 লিখলে আমার মনে হয় এটা সঠিক নাও হতে পারে, হবে না এটা বলছি না, তবে একটু দ্বিধাদ্বন্দ্ব থেকে যেতে পারে। এখানে লেখা আছে প্রথমত, দ্বিতীয়ত, তৃতীয়ত, চতুর্থ, পঞ্চমত। এখানে 5টা পার্ট এখানে দেওয়া আছে। এই 5 পার্টের যে কাজগুলো করবেন সেই কাজগুলোই বেআইনি সমাবেশে রূপান্তরিত হবে। তাহলে প্রথম হচ্ছে যে 5 বা ততোধিক ব্যক্তি যদি নিম্নলিখিত কাজগুলো করে তাকে বেআইনি সমাবেশ বলে। তাহলে প্রথম কাজটা হচ্ছে, আমরা যদি সার সংক্ষেপে বলি, বিস্তারিত দরকার নাই, আপনাকে যেটুকু প্রয়োজন ততটুকু বলি, যে সরকারি কর্মচারীকে ভীতি প্রদর্শন করা। অর্থাৎ সরকারি কর্মচারী যে কাজগুলো আইনানুগ করতে বাধ্য, সেই কাজে যদি কেউ সরকারি কর্মচারীকে ভয় ভীতি দেখায়, এটা হচ্ছে প্রথম অংশের কথা, যে সরকারি কর্মচারীকে ভীতি প্রদর্শন করা। দ্বিতীয় অংশ যেটা বলা আছে, যে সরকারি কর্মচারী কাজে বাধা প্রদান করা। তাহলে আপনার প্রথমে হচ্ছে যে ভীতি প্রদর্শন, দ্বিতীয় হচ্ছে বাধা প্রদান করা। তাহলে সরকারি কর্মচারী কাজে ভীতি প্রদর্শন করা এবং বাধা প্রদান করা। তৃতীয় হচ্ছে কোনো অপরাধজনক স্থানে কোনো অপরাধজনক কাজ করার জন্য অনাধিকার প্রবেশ করা। অর্থাৎ দ্বিতীয়টা পার্ট হচ্ছে, আপনি কোনো একটা স্থানে অপরাধমূলক কাজ করবেন, সেখানে কোনো বাড়ির মালিক টালিক বা জমির মালিক কারোর অনুমতি না নিয়ে আপনি অনাধিকার প্রবেশ করলেন, এটা হচ্ছে বেআইনি সমাবেশের আরেকটা অংশ, তৃতীয় পার্ট। চতুর্থ পার্টে বলছে যে আপনার এই বেআইনি সমাবেশের কালে, চতুর্থ পার্টে বলছে যে কোনো ব্যক্তির যাতায়াতের পথ বন্ধ করে দেওয়া, কোনো পানি পথ বন্ধ করে দেওয়া, কোনো সম্পত্তি ব্যবহারের প্রতিবন্ধকতা সৃষ্টি করা, এই ধরনের কাজ করলে। আর চতুর্থ পার্টে বলছে তার মৌলিক অধিকার, অর্থাৎ সে যে দিকে যাইতে বাধ্য সেই দিকে যাইতে বাধা প্রদান করা, বা সে যে কাজ করতে বাধ্য সেই কাজ করতে বাধা প্রদান করা, আর যে কাজ করতে সে বাধ্য নয় সেই কাজ করতে বাধ্য করা। এই 5 ধরনের কাজ যখনই করবে সেটাই হচ্ছে বেআইনি সমাবেশে রূপান্তরিত হবে। এখন আমরা শর্টে যদি বলি, প্রথম হচ্ছে ভীতি প্রদর্শন করা, দ্বিতীয়তে হচ্ছে বাধা প্রদান করা, তৃতীয়তে হচ্ছে অনাধিকার প্রবেশ করা, চতুর্থ হচ্ছে যে তার পথ চলাচলে পথে বাধা সৃষ্টি করা, পঞ্চম হচ্ছে যে কাজ সে করতে বাধ্য সেই কাজে বাধা দেয়, আবার যে কাজ করতে সে বাধ্য নয় সেই কাজ করতে বাধ্য করা। এই 5 ধরনের কাজ যখনই করবে তখনই সে বেআইনি সমাবেশ করিয়াছে বলিয়া গণ্য হবে, যা আমরা 141 ধারায় দেখতে পাই। তাহলে 141 ধারায় যদি এমসিকিউ আসে যে বেআইনি সমাবেশের সদস্য সংখ্যা কতজন, এখানে দিল 4 জন, 3 জন, 2 জন, 5 জন, তাহলে উত্তর হবে 5 জন। তারপরে বলছে যে বেআইনি সমাবেশে রূপান্তরিত হতে হলে কোন কাজগুলো, মানে কোন কাজগুলো করলে বেআইনি সমাবেশে রূপান্তরিত হবে। প্রথমে দিলাম যে সরকারি কর্মচারীকে ভীতি প্রদর্শন করা, দ্বিতীয় সরকারি কর্মচারীর কাজে বাধা প্রদান করা, তৃতীয় কোন স্থানে অপরাধমূলক অনাধিকার প্রবেশ করা। এবারে ঘটি দিলাম হচ্ছে উপরের সব কয়টি, তার মানে উপরের সব কয়টি। তাহলে আমরা 141 ধারাটা কি ক্লিয়ার হতে পারছি যে বেআইনি সমাবেশ কাকে বলে? তাহলে আমরা বেআইনি সমাবেশ কাকে বলে আমরা বুঝতে পারছি। এখানে বেআইনি সমাবেশের 5টা বিষয়ের কথা বলা আছে, যে প্রথমে হচ্ছে ভীতি প্রদর্শন করা, দ্বিতীয়তে বলছে বাধা প্রদান করা, তৃতীয়তে বলছে অনাধিকার প্রবেশ করা, চতুর্থ বলছে চলাচলে বিঘ্ন সৃষ্টি করা, আর পঞ্চমে হচ্ছে কোনো কাজ করতে বাধ্য করা। এটা হচ্ছে 5টা বিষয়। আবার আমি বলি, ভয় দেখানো, বাধা প্রদান করা, অনাধিকার প্রবেশ করা, তারপরে চলাচলে বিঘ্ন সৃষ্টি করা, আর একটা হচ্ছে তার মৌলিক চাহিদা খর্ব করা, যেটাও দিতে পারেন, মানে সে যে কাজ করতে বাধ্য নয় সেই কাজ করতে বাধ্য করা, যে কাজ করতে সে বাধ্য সে কাজ করা থেকে বিরত রাখা। এই 5টা বিষয় হচ্ছে বেআইনি সমাবেশের
করলে, মানে এই 5 বিষয়গুলো করলে সেটা বেআইনি সমাবেশে রূপান্তরিত হবে। এটা আমাদের 141 দ্বারা। 142 দ্বারা আমরা যেটা দেখতে পাই যে এই যে বেআইনি সমাবেশ হচ্ছে, এটা জানার পরও যদি কোনো ব্যক্তি এই সমাবেশে যোগদান করে, অর্থাৎ বেআইনি সমাবেশ জানার পরও যদি কোনো ব্যক্তি সেখানে যোগদান করে, সেই ব্যক্তি বেআইনি সমাবেশের সদস্য বলিয়া গণ্য হবে। যে এখানে পুলিশ বলতেছে আপনারা ছত্রভঙ্গ হয়ে যান, আপনারা এখানে ছত্রভঙ্গ না হলে এটা বেআইনি সমাবেশে রূপান্তরিত হবে, একটা বৈধ সমাবেশ তখন বেআইনি সমাবেশে রূপান্তরিত হবে। এটা জানার পরও কোনো একজন ব্যক্তি বা কেউ যদি সেই সমাবেশে যোগদান করে, তাহলে সেই ব্যক্তি কি হবে? বেআইনি সমাবেশের সদস্য হবে, যেটা আমরা 142 দ্বারা দেখতে পাই। যদি আসে বেআইনি সমাবেশের সদস্য বলতে কি বোঝেন, তাহলে আমরা কিন্তু 142 দ্বারাই দেবো যে বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ হওয়ার নির্দেশ দেওয়ার পরও যদি উক্ত সমাবেশে কেউ যোগদান করে, তাকে বেআইনি সমাবেশের সদস্য বলে। এটা হচ্ছে 142 দ্বারা। আর এই বেআইনি সমাবেশের সদস্য হওয়ার শাস্তি হচ্ছে 143 দ্বারা। তো অর্থাৎ কেউ জানিয়া শুনিয়া বেআইনি সমাবেশে যোগদান করলো 142 দ্বারা, আর এই যোগদান করার জন্য তার শাস্তি হবে 143 দ্বারা। তাহলে 142 দ্বারা কি পেলাম? যে বেআইনি সমাবেশ জানে যে এটা বেআইনি সমাবেশে রূপান্তর হয়েছে, এই জানার পরেও যদি কেউ ইচ্ছাকৃত ভাবে সেই সমাবেশে যোগদান করলো, তাহলে সে বেআইনি সমাবেশের সদস্য হিসেবে গণ্য হলো। আর এই বেআইনি সমাবেশের সদস্য হওয়ার কারণে তার শাস্তি হবে 143 দ্বারা। তার শাস্তি 6 মাস বা যে কোনো মেয়াদের কারাদণ্ড, যা 6 মাস পর্যন্ত সশ্রম, বিনাশ্রম বা অর্থদণ্ড উভয় দণ্ড হতে পারে। এখানে 143 দ্বারা শাস্তি হবে কত? 6 মাস পর্যন্ত কারাদণ্ড কথা বলা হয়েছে, অর্থদণ্ড হতে পারে, আবার উভয় দণ্ড হতে পারে, যা আমরা 143 দ্বারা আলোচনা দেখতে পেলাম। 144 দ্বারা যেটা বলা আছে যে মারাত্মক অস্ত্র শস্ত্রে সজ্জিত হইয়া বেআইনি সমাবেশে যোগদান করা, অর্থাৎ কোন ব্যক্তি বেআইনি সমাবেশ জানার পরে সে সেখানে কি করলো? মারাত্মক অস্ত্র শস্ত্র নিয়ে ওই সমাবেশে যোগদান করলো, তাহলে তার শাস্তি হবে 142 দ্বারায়, 144 দ্বারায় তার শাস্তির কথা বলা আছে 2 বছর পর্যন্ত কারাদণ্ডে দণ্ডিত করা যেতে পারে, অথবা অর্থদণ্ড বা উভয় দণ্ড হতে পারে। এখন আমি বলি যে মারাত্মক অস্ত্রটা বলতে কি বোঝায়? এখানে মারাত্মক অস্ত্র বলতে যে যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে এমন অস্ত্র দ্বারা আঘাত করে যে অস্ত্র দ্বারা উক্ত ব্যক্তির মৃত্যু পর্যন্ত ঘটতে পারে, তাহলে সেই অস্ত্রটাকেই মারাত্মক অস্ত্র বলে। যেমন আমরা বলতে পারি লোহার রড বা কোনো বাঁশ দিয়ে এমন ভাবে আঘাত করলো তার মৃত্যু ঘটতে পারে, এই দুইটাও কিন্তু মারাত্মক অস্ত্র বলে। আর এছাড়া তো আমরা হাতিয়ার, গুলি যেগুলো, এগুলো মারাত্মক অস্ত্রের ভিতরে রূপান্তরিত হয়। তাহলে আমরা 144 দ্বারা কি পেলাম? যে যদি কোনো ব্যক্তি বেআইনি সমাবেশে মারাত্মক অস্ত্র শস্ত্র নিয়ে যদি যোগদান করে, তাহলে ওই ব্যক্তির শাস্তি হবে 2 বছর পর্যন্ত কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয় দণ্ড হতে পারে, যা আমরা 144 দ্বারা আলোচনা দেখতে পাই। 145 দ্বারা যেটা বলছে যে বেআইনি সমাবেশে ছত্রভঙ্গ হওয়ার আদেশ দেওয়া হয়েছে, এই ছত্রভঙ্গ হওয়ার আদেশ দেওয়ার পরেও যদি কেউ আসে এখানে কি করেন? যোগদান করেন, তাহলে তার শাস্তি হবে 145 দ্বারা 2 বছর পর্যন্ত কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত করা যেতে পারে, যা আমরা 145 দ্বারা আলোচনা দেখতে পাই। যে বেআইনি সমাবেশে ছত্রভঙ্গ হওয়ার আদেশ দিতে, আদেশ দেওয়ার পরে যদি কেউ ওই বেআইনি সমাবেশে অংশগ্রহণ করে বা অবস্থান করে, তার 2 বছর পর্যন্ত সশ্রম, বিনাশ্রম, কারাদণ্ড বা অর্থদণ্ড উভয় দণ্ড হতে পারে। এটা ছিল আমাদের 145 দ্বারা। আমরা কি আর সামনে যাব না এগুলো নিয়ে আবার রিপ্লে করব? সুমন কিছু বলেন?
তাহলে না, আমি কি 46 47-এ যাব, না আজকে আপাতত এই পর্যন্ত কি থাকি, যে এই যে আমরা ও ধরে 5টা এ ধরে 5টা, এই 10টা ধারা পর্যন্ত কি রাখি, আর বাকি যে কটা আছে আগামীকাল শেষ করে দিব। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা আজকে এইখানে এই পর্যন্ত থাক, আমরা একটু আবার শুরুতে একটু আলোচনা করি। আমাদের 131 দ্বারা আলোচনা ছিল যে যদি কোনো ব্যক্তি সেনা, নৌ ও বিমান বাহিনীর কোনো সদস্যকে বিদ্রোহী করার জন্য উস্কানি দেয় বা উদ্যোগ গ্রহণ করে বা প্ররোচনা দেয় বা সহায়তা করে, আপনি যেভাবে নেন, যে বা কোনো এই যে বিদ্রোহ করার জন্য তাদেরকে কি করলো, প্ররোচনা দিল বা সহায়তা করলো, ওই ব্যক্তির শাস্তি হবে যাবজ্জীবন কারাদণ্ড। এটা বলা আছে 131 দ্বারা। কাকে উস্কানি দিবে? সেনা নৌ বিমান বাহিনী কোন সদস্যকে কি দিবে? প্ররোচনা বা কোন অপরাধ মানে বিদ্রোহ করার জন্য কি দিল? উস্কানি দিল, তার শাস্তির কথা 131 দ্বারা বলা আছে। 132 দ্বারায় বলা আছে যে উস্কানি দেওয়ার বলে, অর্থাৎ 131 দ্বারায় যে বিদ্রোহ করার জন্য উস্কানি দিল বা সহায়তা করার বলে ওই অপরাধটি সংগঠিত হলো, অর্থাৎ বিদ্রোহ সংগঠিত হয়ে গেল, তাহলে ওই যে যে ব্যক্তি উস্কানি দিছে তার শাস্তি এখানে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হবে, যা আমরা 132 দ্বারা দেখতে পাই। 135 দ্বারা পড়ছি, যদি কোনো ব্যক্তি সেনা, নৌ বিমান বাহিনীর কোন সদস্যকে পালানে সহায়তা করে, অর্থাৎ সেনা নৌ বিমান বাহিনী থেকে সে পালায়ন করতেছে তাকে সাহায্য করে, তাহলে ওই ব্যক্তির শাস্তি এখানে 2 বছর পর্যন্ত কারাদণ্ডে দণ্ডিত করা যাবে। আবার 136 ধারায় বলছে যে যদি কোনো ব্যক্তি সেনা, নৌ ও বিমান বাহিনী হইতে কোনো সদস্য পালন করছে, এটা জানার পরও যদি ওই সদস্যকে সে আশ্রয় দেয়, তাহলে যে ব্যক্তি আশ্রয় দিল তার শাস্তিও 2 বছর পর্যন্ত কারাদণ্ডে দণ্ডিত হবে, যা আমরা 136 ধারার আলোচনায় দেখতে পাই। 140 দ্বারা যেটা পড়াইছি সেটা হচ্ছে যে যদি কোনো ব্যক্তি সেনা, নৌ ও বিমান বাহিনীর পোশাক পরিধান করে অথবা কোনো প্রতীক ব্যবহার করে প্রতারণার উদ্দেশ্যে, তাহলে ওই ব্যক্তির শাস্তি এখানে 3 মাস পর্যন্ত কারাদণ্ড বা 500 টাকা জরিমানা হতে পারে। এই 5টা ধারা পড়াইছিলাম আমরা সপ্তম অধ্যায়ে, স্থল, নৌ ও বিমান বাহিনীর অপরাধের সহায়তা করার শাস্তি। এরপরে আমরা পড়াইছি অষ্টম অধ্যায়, গণশান্তি সংক্রান্ত অপরাধ, যেটা আমাদের 141 দ্বারা বলছে বেআইনি সমাবেশ। এখানে 5 বা ততোধিক ব্যক্তি যদি নিম্ন বর্ণিত অপরাধগুলো সংগঠিত করে তাকে বেআইনি সমাবেশ বলে। এই নিম্ন বর্ণিত অপরাধগুলো প্রথমত বলা হচ্ছে যে যদি কোনো ব্যক্তি কোনো সরকারি কর্মচারীকে তার সরকারি কাজে প্রদানে হুমকি প্রদর্শন করে, অর্থাৎ হুমকি দেয় বা ভয় ভীতি দেখায়, সেক্ষেত্রে। দ্বিতীয়তে বলা আছে যে কোনো সরকারি কর্মচারী আইনানুগ কাজে যদি বাধা প্রদান করে, অর্থাৎ সরকারি কর্মচারী কাজে যদি কেউ বাধা প্রদান করে। তৃতীয়তে বলা আছে যদি কোনো ব্যক্তি কোনো অপরাধমূলক কাজ করার জন্য অনাধিকার প্রবেশ করে। চতুর্থতে বলা আছে যদি কোনো ব্যক্তি তিনি কি করলেন, তিনি হচ্ছে অপর কোনো ব্যক্তির চলার পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করলেন বা তার পানিপথ বন্ধ করে দিলেন বা তার সম্পত্তি প্রদানে প্রতিবন্ধকতা সৃষ্টি করলেন, অর্থাৎ তার পানিপথ, সম্পত্তি, খাবার এই স্থানগুলো সে কি করলো, প্রতিবন্ধকতা সৃষ্টি করলো। আর পঞ্চমতে বলা আছে তার মৌলিক চাহিদা, অর্থাৎ সে যে যেদিকে যা তার অধিকার আছে সেই দিকে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে, আবার যে কাজ করতে সে আইনত বাধ্য নয় সেই কাজ করতে বাধ্য করে। এই ধরনের কাজ করলে সেগুলো বেআইনি সমাবেশে রূপান্তরিত হবে, যা দণ্ডবিধি আইনের 141 দ্বারা আলোচনা আমরা দেখতে পাই। 142 দ্বারা যে বেআইনি সমাবেশে যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে যোগদান করে, বেআইনি সমাবেশে যদি কোনো ব্যক্তি
ইচ্ছাকৃতভাবে যোগদান করে সেই ব্যক্তি বেআইনি সমাবেশের সদস্য বলিয়া গণ্য হবে, যা আমরা 142 দ্বারা আলোচনায় দেখতে পাই। 143 দ্বারা আমরা বলছি যে বেআইনি সমাবেশের সদস্য হওয়ার শাস্তি। বেআইনি সমাবেশের সদস্য হওয়ার শাস্তি 143 দ্বারা যে কোনো মেয়াদের কারাদণ্ড, যা 6 মাস পর্যন্ত, সশ্রম বিনাশ্রম কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয় দণ্ড হতে পারে। অর্থাৎ 143 দ্বারা শাস্তি হচ্ছে 6 মাস পর্যন্ত সশ্রম বিনাশ্রম কারাদণ্ড, অর্থদণ্ড বা উভয় দণ্ড হতে পারে যে ব্যক্তি বেআইনি সমাবেশের সদস্য হলো তার ক্ষেত্রে। 144 দ্বারা আমরা যেটা আলোচনা করছি যে মারাত্মক অস্ত্র শস্ত্রে সজ্জিত হইয়া যদি কোনো ব্যক্তি বেআইনি সমাবেশে যোগদান করে, তাহলে তার শাস্তি যে কোনো মেয়াদের 2 বছর পর্যন্ত হতে পারে, সশ্রম বিনাশ্রম, অর্থদণ্ড বা উভয় দণ্ড হতে পারে, যেটা আমরা 142 দ্বারা আলোচনা দেখতে পাই। আর এখানে মারাত্মক অস্ত্র বলতে আমরা বোঝানো হয়েছে যে এমন অস্ত্র যে যার দ্বারা কোনো ব্যক্তির মৃত্যু পর্যন্ত ঘটানো যায়, যেমন লোহার রড, এটা। আর 145 দ্বারা যেটা আমরা পড়লাম সেটা হচ্ছে যে যদি কোনো ব্যক্তি বেআইনি সমাবেশের ছত্র ভঙ্গ হওয়ার আদেশ দেওয়া হয়েছে জানিয়া যদি ওই বেআইনি সমাবেশে সে যোগদান করে, তার শাস্তি হবে 145 দ্বারা। এখানেও যে কোনো মেয়াদের শাস্তি 2 বছর পর্যন্ত হতে পারে, এটা সশ্রম বিনাশ্রম বা অর্থদণ্ড বা উভয় দণ্ড হতে পারে। এই পর্যন্ত ছিল আমাদের আজকের